আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? একটু বল। হ্যাঁ স্যার হচ্ছে। আচ্ছা, ওকে। এবার যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সিস, মানে ইমিউন সিস্টেমের যদি কোনো লস হয়। এবার এখানে এই চ্যাপ্টারে মেজরলি যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে এইডস বা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, ঠিক আছে? এবং অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সির মধ্যে আমরা এইচআইভি মেডিয়েটেড অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সিটাই মেনলি ডিসকাস করব। আর এবার অ্যাকোয়ার্ড ছাড়া যেটা সেটা হচ্ছে প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি বা মানে কনজেনিটাল ইমিউনো ডেফিসিয়েন্সি, মানে যেটা ফ্রম বার্থ মানে সেই ইমিউনো ডেফিসিয়েন্সিটা থাকে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। এবার বিভিন্ন কারণে মানে ইমিউন সিস্টেম প্রপারলি ডেভেলপ না করলে প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। এবং ইমিউনোডেফিসিয়েন্সি, প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সির অনেক মানে ক্যাটাগরাইজেশন আছে। মানে কারোর হয়তো টি সেল প্রপারলি ডেভেলপ করে না, কারোর বি সেল প্রপারলি ডেভেলপ করে না, কারোর হয়তো হোল থাইমাস ডেভেলপ করে না, অনেক রকমের প্রবলেম হতে পারে, ঠিক আছে? এবার প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সির অনেক কটা ধরনের প্রাইমারি ডেফিসিয়েন্সি আছে এবং তার প্রচুর ডিটেলস আছে এখানে। অত কিছু আমি পড়তে বলবো না, কারণ অত কিছু পড়ার দরকারও নেই। শুধু কয়েকটা ছোট ছোট জিনিস এই টেবিলটা থেকে একটু মনে রাখবি। সেটা হচ্ছে এই যেমন স্কিড, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, ঠিক আছে? এই স্কিড কেন হয়, ঠিক আছে? স্কিড মেইনলি, হ্যাঁ কিছু বললি?
আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্ক্রিনটাও দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে ওকে। সো যেটা বলছিলাম, এই টেবিলটা থেকে কয়েকটা জিনিস একটু মনে রাখতে হয়, সেটা হচ্ছে যেমন স্কিড প্রথমেই সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, যে কোয়েশ্চেন যেভাবে দেয় সেটা হচ্ছে মেনলি এইটা থেকেই দেয়, র্যাগ 1 অ্যান্ড র্যাগ 2 ডেফিসিয়েন্সি থেকে। এই জিনিসগুলো থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না, ঠিক আছে। মেনলি দেয় যে স্কিড কেন হয়, তো সেখানে বিভিন্ন রকম অপশন থাকে, তার মধ্যে একটা হচ্ছে র্যাগ 1 র্যাগ 2 ডেফিসিয়েন্সি। এই ক্ষেত্রে কোনো রকম ইমিউনিটি ডেভেলপ করে না, মানে আইদার বি সেল টি সেল কোনোটাই ডেভেলপ করে না, কারণ র্যাগ 1 অ্যান্ড র্যাগ 2 বোথ টিসিআর অ্যান্ড আইজি রিঅ্যারেঞ্জমেন্টের জন্য নেসেসারি, ঠিক আছে। এইটা একটা দেয় উইসকট অ্যালড্রিচ সিনড্রোম, ঠিক আছে। এক্ষেত্রে বোথ টি সেল অ্যান্ড প্লেটলেটস অ্যাফেক্টেড হয়, এটা সাইটোস্কেলিটাল প্রোটিনের একটা ডিফেক্টের জন্য হয়, এইটা একটু মাথায় রাখবি। ডাইজর্জ সিনড্রোমটা একটু মাথায় রাখবি। ডাইজর্জ সিনড্রোম থাইমিক অ্যাপ্লাসিয়া, মানে বেসিক্যালি এটা থাইমাস রিগ্রেস করে যায় ডাইজর্জ সিনড্রোমে, ঠিক আছে। অ্যাটাক্সিয়া টেলেনজেটিক্সিয়া, এইটা একটু মাথায় রাখবি। এক্ষেত্রে কি হয় যে মেইনলি এক্ষেত্রে হিউমোরাল ইমিউনিটিটা একটু ড্যামেজ হয়, ঠিক আছে। এবং এই ডিজিজটার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, মানে এবং যেভাবে আইডেন্টিফাই করা হয়েছিল সেটার ক্ষেত্রে দেখা গেছিলো যে এটিএম যে কাইনেসটা মানে মিউটেশন থাকে, ঠিক আছে। এটিএম কাইনেসটা নন ফাংশনাল থাকে, এই এটিএম কাইনেস নন ফাংশনাল হলে এই ডিজিজটা দেখা দেয়, ঠিক আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ যেটা মানে এক্সাম পারপাসের হিসেবে আমি বলছি, সেটা হচ্ছে এই শেডিয়াক হিগাশি সিনড্রোম, ঠিক আছে। এই শেডিয়াক হিগাশি সিনড্রোম হচ্ছে মানে যে ইন্ট্রাসেলুলার যে লাইসিস মেকানিজম, মানে ফ্যাগোসাইটোসিসের পর যে লাইসিস হবে মানে লাইসোজোমে, সেই প্রসেসটার মানে মানে যে এই যে ট্রান্সপোর্ট যেটা হয়, মানে ফ্যাগোলাইসোজোম মানে ফ্যাগোজোম টু ফ্যাগোলাইসোজোম, এই যে মানে ফিউশন বা ট্রান্সপোর্ট যেটা হয় সেখানে প্রবলেম থাকে। তো তাই জন্য ব্যাকটেরিয়া লাইস করতে পারে না, ইভেন তো ফ্যাগোসাইটোসিস করতে পারে কিন্তু লাইস করতে পারে না, ঠিক আছে। তো এই কয়েকটা ডিজিজ একটু মাথায় রাখবি। এবং এই প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সি থেকে আর মানে এই এত ডিটেলস কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে। এইসব ডিটেলস পড়ার একদমই দরকার নেই। সোজা যেটা তোরা চলে যাবি সেটা হচ্ছে এইখানে কয়েকটা মাউস মডেল আছে, সেগুলো একটু জাস্ট হালকা করে মাথায় রাখবি। যেমন নিউড মাইস মানে হচ্ছে যে থাইমাসটা বাদ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এইটুকুই মনে রাখলে চলবে। আর স্কিড মাইসের ক্ষেত্রে ওই র্যাগ 1 র্যাগ 2 নক আউট করে দেওয়া, ঠিক আছে। তো নিউড মাইসের সময় কি স্কিড মাইসের ডিফারেন্স এটাই যে নিউড মাইসের ক্ষেত্রে টি সেল ডেভেলপ করে না কিন্তু বি সেল ডেভেলপ করে, আর স্কিড মাইসের ক্ষেত্রে টি সেল বি সেল কোনোটাই ডেভেলপ করে না। স্যার বলছি একটু আগে থেকে বলবেন না, মাঝখানে কথাগুলো বন্ধ হয়ে গেছিল। কোন জায়গাটা বন্ধ হয়ে গেছিল? যে মাউসের স্টার্টিংটা বলতে গেলেন না কি যেন, তখনটাই অফ হয়ে গেল, জাস্ট বলতে গেছিলেন ওখানটাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি বললাম যে এখানে দু ধরনের মাউস মডেল আছে মানে ইমিউনোডেফিসিয়েন্সি স্টাডি করার জন্য, বা এগুলো মানে ইমিউনোডেফিসিয়েন্ট মাইসকে অন্যান্য কাজে ইউজ করা, মানে ক্যান্সার রিসার্চে ইউজ করা। মানে মাউসের মধ্যে যদি ক্যান্সার বা টিউমার সেল মানে ইনজেক্ট করে সেই টিউমারটা ডেভেলপ করাতে হয়, তাহলে মানে তার ফাংশনাল ইমিউনিটিটাকে আগে ডিস্ট্রয় করতে হয়, না হলে যে ক্যান্সার সেলসগুলোকে তুই ইমপ্ল্যান্ট করবি সেগুলোকে ইমিউন সিস্টেম ডিস্ট্রয় করে দেবে। তো সেই ক্ষেত্রেও মানে ইমিউনোডেফিসিয়েন্ট মাইস ইউজ করা হয়। তো দু ধরনের ইমিউনোডেফিসিয়েন্ট মাইস আছে, একটাকে বললাম যেটা নিউড বা অ্যাথাইমিক মাইস, মানে এই ক্ষেত্রে থাইমাসটাকে বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। থাইমাসটাকে অপারেট করে বাদ দিয়ে দেওয়া হয়। তো এবং
আর একটা মডেল হচ্ছে স্কিড মাইস। এই স্কিড মাইসের ক্ষেত্রে কী হয়, স্কিড মাইসের ক্ষেত্রে র্যাগ 1 আর র্যাগ 2টাকে নক আউট করে দেওয়া হয়, ঠিক আছে। করে দিলে কি হয়, এই নিউড আর স্কিড মাইসের মধ্যে যে ডিফারেন্সটা যেটা মনে রাখার দরকার এখানে, সেটা হচ্ছে নিউড মাইসের ক্ষেত্রে যেহেতু শুধু থাইমাসটাকে বাদ দেওয়া হয়েছে, বোন ম্যারোর কোনো প্রবলেম নেই, তাই জন্য বি সেল প্রপারলি বি সেল ডেভেলপ করে, কিন্তু টি সেল ডেভেলপ করতে পারে না। এবার এখানে একটাই প্রবলেম হচ্ছে, নিউড মাইস মানে তাহলে বলবি যে নিউড মাইসের ক্ষেত্রে তো বি সেল আছে, তাহলে তো ওর ইমিউনিটি মানে অ্যাটলিস্ট বি সেলের জন্য তো ওর ইমিউনিটি থাকবে। হ্যাঁ থাকে, কিছুটা তো থাকেই, এবং তাই জন্যই স্কিড মাইস ডেভেলপ করা হয়েছে। কিন্তু তবুও নিউড মাইস মানে এতদিন ইউজ করা গেছে এই কারণেই, কারণ হচ্ছে যে যেহেতু মানে বি সেলের যেই ক্লাস সুইচিং বা অ্যাফিনিটি ম্যাচুরেশন এইগুলোর জন্য টি হেল্পার সেলের হেল্পটা লাগে, তো সেই হেল্পটা যেহেতু পায় না, তাই জন্য নিউড মাইসের ক্ষেত্রে যে বি সেল ডেভেলপ করে বা বি সেলের থেকে যে অ্যান্টিবডিগুলো মানে সিক্রেটেড হয় প্লাজমা সেল ফর্ম করে যে অ্যান্টিবডি সিক্রেটেড হয়, সেগুলো অতটা বেটার মানে ভালো অ্যান্টিবডি নয় বলতে গেলে, মানে অতটা হাই অ্যাফিনিটি অ্যান্টিবডি নয়, বা অন্যান্য ক্লাসের যে অ্যান্টিবডিগুলো সিক্রেশন হওয়া দরকার সেগুলো হয় না, ঠিক আছে। বাট স্টিল কিছুটা তো মানে ইমিউনিটি স্টিল প্রোভাইড করে বি সেল, যেভাবেই হোক না কেন। তো তাই জন্য এখন যেটা করা হয়, আরও ইমপ্রুভড মডেল ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে স্কিড মাইস। স্কিড মাইসের ক্ষেত্রে কী হয়, যেহেতু র্যাগ 1 র্যাগ 2কে নক আউট করে দেওয়া হয়েছে, তাই জন্য এই ক্ষেত্রে বি সেল টি সেল কোনোটাই ডেভেলপ করে না, ঠিক আছে। তো স্কিড মাইস হচ্ছে মানে ইনেট ইমিউন সিস্টেম ছাড়া টোটাল যে অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম মানে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম যেটাকে বলা যায় মানে বলা হয়, সেই ইমিউন সিস্টেমটা কিন্তু পুরো উইংটাই এখানে অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে মেইন যে জিনিসটা আমি ডিসকাস করবো এখান থেকে, সেটা হচ্ছে এইডস, ঠিক আছে। এইডসের ফুল ফর্ম কি, ছোটবেলাতে পড়ে আসছিস? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, হ্যাঁ সিনড্রোম, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আচ্ছা, এই এইডস আর এইচআইভি কিন্তু মানে একদম মানে একই কথা নয়, ঠিক আছে। মানে এখন এইচআইভিকেই এইডস বলে দেওয়া হয়, এইচআইভি ইনফেকশনকেই এইডস বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু এইডসের আন্ডারে কিন্তু আরও মানে ডিজিজ পড়তে পারে, ঠিক আছে। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সির মধ্যে অনেক রকমের ডিজিজ হতে পারে। এবার অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি অনেকভাবেই অ্যাকোয়ার করা যায়। এইচআইভি হচ্ছে ওয়ান অফ দ্য ফর্মস অফ অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এবার আরও কীভাবে করা যায় সেটা হচ্ছে, এবার কথাটা থেকেই বুঝতে পারছিস অ্যাকোয়ার্ড মানে জন্ম থেকে নয়, একটা বয়সে গিয়ে সেটাকে অ্যাকোয়ার করা হয়েছে। সেটা প্রথমত বিভিন্ন ড্রাগের থ্রু দিয়ে হতে পারে, মানে যদি কেউ কোনো কারণে রেগুলার বেসিসে কর্টিকোস্টেরয়েড, মানে যেমন যাদের অটোইমিউন ডিসঅর্ডার আছে তাদের কর্টিকোস্টেরয়েড নিতে হয়, ঠিক আছে। এবার কর্টিকোস্টেরয়েড কিন্তু বিভিন্ন রকমভাবে আগের দিনে ডিসকাস করেছিলাম যে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে, ঠিক আছে। এবার তাই জন্য তাদের একটা ইমিউনোডেফিসিয়েন্সি স্টেট আসে, সেটা ওয়ান অফ দ্য ফর্ম অফ অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি, ঠিক আছে। তাছাড়া ধর যদি কারো মানে কোনো একটা গ্রাফটিং করা হয়, সেক্ষেত্রে খুব স্ট্রং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেয়, যেমন সাইক্লোস্পোরিনে, সেক্ষেত্রেও মানে যে ইমিউনোডেফিসিয়েন্সিটা হয় সেটাও কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি, ঠিক আছে। বা বিভিন্ন রকমের সাইটোটক্সিক ড্রাগ, যদি মানে যারা ক্যান্সার হয়েছে, ক্যান্সারের সময় ফাইট করছে, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সাইটোটক্সিক ড্রাগ দেওয়া হয় বা রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়া হয়, সেই সব ক্ষেত্রেও কিন্তু মানে ফাংশনাল ইমিউন মানে যে সিস্টেমটা সেটার অনেকটা ড্যামেজ হয়, ঠিক আছে। তো একটা ইমিউনোডেফিসিয়েন্ট কন্ডিশন জেনারেট করে। এবার ইমিউনোডেফিসিয়েন্সি কথাটার মানে কিন্তু টোটাল লস অফ ইমিউনিটি নয়, মানে একটা
ডেফিশিয়েন্ট স্টেজ, মানে যতটা থাকার দরকার ততটা নেই, ঠিক আছে? তো সেই জন্য এই সাইটোটক্সিক ড্রাগ ট্রিটমেন্ট বা রেডিয়েশন ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু একটা ইমিউনো ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। এবার এবার যেটা মেন যেটা ডিসকাস করবো আমরা সেটা হচ্ছে এইচআইভি, ঠিক আছে? আর এই অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সিগুলোকে অনেক সময় সেকেন্ডারি ইমিউনো ডেফিসিয়েন্সিও বলে। এবার এখন এইচআইভি অ্যান্ড এইডসকে সিনোনিমাস ওয়েতে ইউজ করা হয়, ঠিক আছে? এবার এখানে এইডসের ব্যাপারে প্রচুর ডিসকাশন আছে, প্রচুর মানে ডেমোগ্রাফি অ্যান্ড প্রচুর ডেটা আছে, ঠিক আছে? ইয়ার ওয়াইজ ডেটা আছে, ওগুলো তোদের পড়ার দরকার নেই। বেসিক কয়েকটা জিনিস পড়লেই হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন মানে এবার এইডস জিনিসটা কি, ঠিক আছে, বা এই এইচআইভি ইনফেকশন জিনিসটা কি। এবার আমাদের ক্ষেত্রে মেনলি যে এইডস হয় মানে হিউম্যানের ক্ষেত্রে, সেটা হয় HIV-1 বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস 1-এর থ্রু দিয়ে, ঠিক আছে? আর একটা ভাইরাসও আছে এরকম, সেটাকে HIV-2 বলে। সেটার ভিরুলেন্স অনেকটাই কম এবং সেটার অতটা কেসেস দেখা যায়নি এখনো, ওকে? এবার HIV রেট্রোভাইরাস ফ্যামিলির আন্ডারে পড়ে, ওকে? এবার রেট্রোভাইরাস মানে ওর আরএনএ থাকে, ও মানে যখন হোস্ট সেলে ঢোকে তখন সিডিএনএ জেনারেট করে রিভার্স ট্রান্সক্রিপশনের থ্রু দিয়ে, দেন সেটা ফাংশন করে, ঠিক আছে? এবার এইডস এতটা মানে ডেবিলিটেটিং বা ডেঞ্জারাস কেন, এবং এইডসের ক্ষেত্রে কেন প্রবলেম বেশি হয়, সেটার একটা প্রথমেই একটা মানে আইডিয়া দিই। সেটা হচ্ছে যে এইডসের ক্ষেত্রে কিন্তু মানে অন্যান্য ডিজিজের ক্ষেত্রে যেমন ধর মানে টিবি যদি কারোর হয়, টিবি হলে কিন্তু টিবির যে ডিজিজ কজিং এজেন্টটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি যা ক্ষতি করার করে, মানে বডির যা ক্ষতি করে, মানে লাংসের যা ক্ষতি করার করে, বা সেটা অ্যাটলিস্ট মানে প্রমোট করে লাংসের ক্ষতিকে, এবং মানে সেটাই অ্যাকচুয়ালি ডিজিজ কজিং, মানে ডিজিজ কজিং ইন দ্য সেন্স বডির যে ড্যামেজটা সেটাই মানে তার মেইন কজটা কিন্তু সেই। এইডসের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে এইডসের ক্ষেত্রে কিন্তু বডির যা যা প্রবলেম হয় এবং যে কারণে মানে কেউ মারা যায় বা মানে এইডস রিলেটেড ডেথ হয়, সেটা কিন্তু এইচআইভি অ্যাকচুয়ালি মানে কজ করে না। মানে এইচআইভির কিন্তু মেন কাজটা হচ্ছে ইমিউন সিস্টেমকে ড্যামেজ করা, একটা ইমিউনো ডেফিসিয়েন্ট কন্ডিশন ক্রিয়েট করা। যে ডিজিজগুলোর জন্য মানুষ মারা যায় অ্যাকচুয়ালি, সেগুলো কিন্তু অন্যান্য ডিজিজ, সেগুলো কিন্তু এইচআইভি, সেই ডিজিজগুলো কিন্তু অ্যাকচুয়ালি এইচআইভি করে না, সেগুলো করে অন্যান্য প্যাথোজেন্স, এবং তাদেরকে অপরচুনিস্টিক প্যাথোজেন্স বলা হয়, বা এই ডিজিজগুলোকে অপরচুনিস্টিক ডিজিজ বলা হয়। তার কারণ এই ডিজিজগুলো কিন্তু একটা নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হয় না। এই ডিজিজগুলো তখনই হতে পারে যখন কোনো একটা কোনো পার্সন মানে সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজড হয়, ঠিক আছে, বা ইমিউনো ডেফিসিয়েন্ট হয়। এবং তার কারণ হচ্ছে এই যে ডিজিজগুলো, সেগুলো নর্মাল কোনো একটা হিউম্যান বিং যে তার যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেম কিন্তু এই ডিজিজগুলোকে ইজিলি টেক কেয়ার করে নেয়, ঠিক আছে? যখনই ইমিউনো ডেফিসিয়েন্সি কন্ডিশন জেনারেটেড হয় তখন এই ডিজিজগুলো দেখা দেয়। তো তার মধ্যে মানে খুব ইম্পর্টেন্ট দুটো ডিজিজ এখানেই দেওয়া আছে, সেটা হচ্ছে শুরুতে, সেটা হচ্ছে নিউমোসাইটিস ক্যারিনি, ঠিক আছে? এটা একটা নিউমোনিয়া ক্রিয়েট করে যেটাকে পিসিবি বলে, মানে পি ক্যারিনি নিউমোনিয়া, ঠিক আছে? এটা নর্মালি হয় না, ইমিউনো ডেফিসিয়েন্ট কন্ডিশনেই হয়। আর আরেকটা হচ্ছে একটা স্পেসিফিক টাইপ অফ সার্কোমা, মানে স্কিন টিউবার, যেটা এক্সট্রিমলি রেয়ার নর্মাল কন্ডিশনে, যেটা নর্মাল
নর্মালি কারোর হয় না, কিন্তু এইডস পেশেন্টসদের ক্ষেত্রে হয়। সেটা হচ্ছে ক্যাপোসিস সার্কোমা। এই ক্যাপোসিস সার্কোমা টার্মটা খুব ভালো করে মাথায় রাখবি, কারণ এটা কোশ্চেনে কিন্তু দেয় যে এইডসের ক্ষেত্রে কোন ধরনের টিউমার দেখা যায়, সেটা হচ্ছে ক্যাপোসিস সার্কোমা। ঠিক আছে, তো এইডসের ক্ষেত্রে যে ডেথ বা যে ডিজিজ মেনলি যে ডিউ টু দ্য ডিজিজেস বিকজ অফ there are so many deaths because of due to AIDS, সেটা হচ্ছে সেই ডিজিজগুলো হচ্ছে some kind of other opportunistic infections or diseases, not AIDS per se। ঠিক আছে, এবার এই স্ট্যাটিস্টিক্স বা এই ডেটাগুলো মানে বরাবর মনে রাখার কোনো দরকার নেই। এবার এইচআইভি কেন হয়, এবার এইচআইভি কেন মানে কি করে হিউম্যানের মধ্যে এলো, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। মানে অনেকে বলে মাঙ্কি থেকে এসছে, অনেকে বলে এমনি হিউম্যানের মধ্যে মানে ভাইরাসটা ডেভেলপ করেছে। যাই হোক, মানে সেটা নিয়ে এখানেও অতটা লেখা নেই, এবং সেটা যেহেতু খুবই কন্ট্রোভার্সিয়াল, তাই জন্য ডিসকাস আমি করছি না অতটা। মেনলি যেটা বলার দরকার যে এইডস কী করে স্প্রেড করে, এবং সেটা একটা অ্যাওয়ারনেসেরও ব্যাপার। সেটা হচ্ছে এইডস বেসিক্যালি স্প্রেড করে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের থ্রু দিয়ে। এটা ওয়ান অফ দ্য মেজর ওয়ে অফ এইচআইভি ট্রান্সমিশন। ঠিক আছে, এবার এখানে একটা মানে খুব ভুল ধারণা থাকে মানুষজনের, এবং যে কারণে এইডস পেশেন্টসের অনেকেই অ্যাভয়েড করে, এবং সেটা মানে খুবই আনফর্চুনেট একটা ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, যে ক্যাজুয়াল কন্ট্যাক্ট বা মানে কারুর সাথে মানে পাশাপাশি বসে কথা বলা, এইগুলোর জন্য কিন্তু এইডস ট্রান্সমিশন হয় না, বা অ্যাটলিস্ট এখনও সেরকম কোনো কেসেস দেখা যায়নি এত বছরের মধ্যে। তো হয় না বলেই ধরে নেওয়া যেতে পারে, বা এয়ারের থ্রু দিয়ে ট্রান্সমিটেড হয় না। ঠিক আছে, যেটা হয় যেভাবে হয় সেটা হচ্ছে যদি মানে মানে যে প্রপার যে সেক্সুয়াল ইন্টারকোর্স যেটাকে বলে, সেই সেক্সুয়াল ইন্টারকোর্স হলে তখন মানে সিমেন বা ভ্যাজাইনাল যে ফ্লুইড, সেটার মধ্যে দিয়ে এইডস ট্রান্সমিশন হওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, আর আরেকটা আরও দু তিনটা ভাবে হতে পারে, সেটা হচ্ছে ব্লাড ট্রান্সমিশন। মানে 1980 বা 1985-এর আগে এইডস ডিটেক্ট করা হতো না, মানে ব্লাড ট্রান্সমিশনের আগে, কারণ তখনও এইডস ব্যাপারটা জানা যায়নি, মানে এইচআইভির জন্য এইডস হয়। ঠিক আছে, তো তাই জন্য সেই ইয়ারের আগে 1980 ও 1985-এর আগে যে ব্লাড ট্রান্সমিশন হতো, তখন তাদের ক্ষেত্রে, সেই ধরনের পার্সনসদের ক্ষেত্রে এই এইচআইভি ইনফেক্টেড ব্লাড ট্রান্সমিশনের কিন্তু চান্সেস থেকে গেছিলো, এবং সেই কারণে 1985-এর আগে যাদের ব্লাড মানে যারা ব্লাড রিসিভ করেছে, তাদের একটা এইচআইভি হওয়ার সেইভাবে চান্সেস থেকে গেছে, বা অনেকের হয়েছেও দেখা গেছে। ঠিক আছে, আর একটা হচ্ছে যে ড্রাগ অ্যাবিউজার্সের ক্ষেত্রে, যেহেতু ড্রাগ অ্যাবিউজার্সরা কী করে, ওদের তো অত নিডল মানে এরকম না যে ওরা খুবই স্যানিটেশন মেনটেন করে বা প্রত্যেকজন আলাদা আলাদা নিডল ইউজ করছে, এরকম না, একটাই নিডল সবাই ইউজ করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কারোর যদি এইডস হয়, তো সে যখন নিডলটা ইউজ করছে, তখন সেই নিডলের সঙ্গে এইডসের যে মানে এইচআইভির যে ভাইরাস, সেটা কন্টামিনেটেড হচ্ছে, তো আরেকজন যখন ইউজ করছে, তখন তার মধ্যে ট্রান্সমিশন হতে পারে। আর আরেকটা হচ্ছে মাদারের থেকে, মানে এইচআইভি ইনফেক্টেড যদি মাদার হয়, তাহলে তার যে বেবি, তার মধ্যে এইডসের ভাইরাস ট্রান্সমিশনের চান্স থেকে যায়। এটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে প্ল্যাসেন্টার থ্রু দিয়ে, মানে সেটা স্টিল মানে নর্মালি হয় না, যখন ডেলিভারি হয় তখন যখন ব্লাড মিক্সিং হয়, তখন একটা মানে মাদার ব্লাড বেবির ব্লাডের যখন মিক্সিং হয়, তখন সেই এইচআইভি ট্রান্সমিশনের একটা চান্স থাকে। ঠিক আছে, আর একটা হয় যে যখন মাদার মানে
মিল্ক ফিড করায় বেবিকে, তখন সেই মাদার্স মিল্কের থ্রু দিয়ে এইচআইভি ভাইরাস কিন্তু বেবির মানে ইনফ্যান্টের মধ্যে ট্রান্সমিটেড হতে পারে। ঠিক আছে, এবার এইচআইভি কী করে, এইচআইভি যখন কারোর বডিতে ঢোকে তখন এইচআইভি মেনলি যে সেল টাইপটাকে অ্যাটাক করে সেটা হচ্ছে CD4 টি সেলস বা CD4 হেল্পার টি সেলস রাদার। ঠিক আছে, বাট আরও কয়েকটা সেল টাইপকে অ্যাফেক্ট করে, সেটা হচ্ছে বা ইনফেক্ট করে, সেগুলো হচ্ছে ম্যাক্রোফেজেস অ্যান্ড ডেনড্রাইটিক সেলস। ঠিক আছে, বাট মেইনলি যে সেলটাকে অ্যাটাক করে এবং যে সেলটা টাইপটাকে ডিস্ট্রয় করে এবং যার কারণে ইমিউন সিস্টেমের এত ক্ষতি হয় সেটা হচ্ছে CD4+ হেল্পার টি সেলস। এবং কেন CD4+ হেল্পার টি সেলকে মানে এতটা বেশি ইনফেক্ট করে সেটা আমি বলছি, সেটা CD4 এর জন্যই। ঠিক আছে, এবার একটা জিনিস জাস্ট এখানে বলে রাখি, মানে এই যে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, মানে এবং যেটা বললাম যে সেক্সুয়াল ইন্টারকোর্সের থ্রু দিয়ে এইচআইভি ট্রান্সমিশনের একটা হাই রিস্ক থাকে এবং তাই জন্য আনপ্রোটেক্টেড সেক্স করলে মানে হাই চান্স থাকে যে এইচআইভি ট্রান্সমিশন হবে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস এইটাকে আরও এনহ্যান্স করে, সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস বা এসটিডিস। মানে কারোর যদি এসটিডি থাকে তাহলে সেটা একটা মিনিট, আচ্ছা, কারোর যদি এসটিডি অলরেডি থাকে তাহলে সেটা মানে সেই পার্সনের ক্ষেত্রে মানে সেই পার্সনের থেকে এইডস ট্রান্সমিশনের চান্সেস অনেক বেড়ে যায়। কারণ এসটিডি হলে বিভিন্ন রকম সোর্স হয় মানে জেনিটাল রিজিয়নে, এবং সেটা যখন সেক্সুয়াল ইন্টারকোর্সটা হয় তখন মানে সেই সোর্সের মানে সোর্স যেগুলো সেখান থেকে ব্লাড রিলিজ হয় অনেক সময়, তো সেই তখন ওই ব্লাডের সঙ্গে এইচআইভি মানে ট্রান্সমিশনটা মানে পসিবল হয়, মানে সেটা একটা মানে এনহ্যান্সমেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো এইটা হচ্ছে মানে কীভাবে এইচআইভি ট্রান্সমিশন হয় এবং এইচআইভি, এবার এইচআইভি জিনিসটা কি, মানে এইচআইভি ভাইরাসটা কীরকম দেখতে হয়। এইচআইভি আমি শুরুতেই বলেছি এটা একটা হিউম্যান রেট্রোভাইরাস। একদম। তুই কিছু বললি? আচ্ছা, এটা প্রথমে যাচ্ছে কথা কেটে যাচ্ছে। আচ্ছা, একটা মিনিট।
আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা গেল। আচ্ছা আচ্ছা, ওকে। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইচআইভি মানে ভাইরাসটা কি সেটা বলছিলাম। মানে সেটা হচ্ছে যে এটা হচ্ছে হিউম্যান রেট্রো ভাইরাস, ঠিক আছে? এবার আর একটা এরকম ভাইরাস মানে ডেসক্রাইবড হয়েছিল, এবং যেটা সাদার্ন পার্ট অফ জাপান অ্যান্ড ক্যারিবিয়ানের মধ্যেই রেস্ট্রিক্টেড। সেই রেট্রো ভাইরাসটা হচ্ছে হিউম্যান টি লিম্ফোট্রপিক ভাইরাস 1, ঠিক আছে, HTLV-1। এই দুটো ছাড়া হিউম্যান রেট্রো ভাইরাস আর খুব একটা জানা যায়নি। আর একটা মানে এইচআইভির মতো আর একটা আছে যেটা বলেছিলাম, মানে HIV-2, যেটার অতটা ভিরুলেন্স নেই এবং যেটার কেসেস অতটা রিপোর্টেড নয়, ঠিক আছে? তো মেনলি এই কটাই হিউম্যান রেট্রো ভাইরাস এখন অবধি জানা আছে, এবং যার মধ্যে HIV-1টাই প্রিডমিনেন্ট, ঠিক আছে? এবার এইচআইভি কেমন দেখতে হয়? এইচআইভি এরকম রাউন্ড শেপেড হয় ভাইরাসটা, এবং এর একটা মানে গ্লাইকোলিপিড কোড থাকে, ঠিক আছে? যদি দেখি আমরা, এর একটা গ্লাইকোলিপিড কোড থাকে, এবং তার মধ্যে এই ভাইরাল প্রোটিন কোড থাকে, ঠিক আছে? এবং এই যে কোডটা মানে আউটার কোডটা, ঠিক আছে, এই যে লিপিড যে বাইলেয়ারটা, এটার মধ্যে কিছু প্রোটিনস মানে এরকম স্পাইকের মতো বেরিয়ে থাকে, ঠিক আছে, সেটা থেকে। এবার এগুলো এই স্পাইকের মধ্যে যে প্রোটিনগুলো, সেগুলো অ্যাকচুয়ালি ডাইমার হয়। তো এর এক মানে যেটা মেমব্রেনের মধ্যে ইন্টিগ্রেটেড থাকে সেটাকে GP41 বলে, আর এই তার সাথে যে মানে ডাইমেরিক ফর্মে যে আর একটা প্রোটিন থাকে সেটাকে GP120 বলে। এই GP120টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই GP120টা অ্যাকচুয়ালি মানে যে CD4, সেই CD4-এর সাথে ইন্টারাক্ট করে, এবং এই যে লিম্ফোসাইট মানে টি লিম্ফোসাইট এবং ভাইরাসের যে ফিউশনটা হয়, যেটা থ্রু দিয়ে এই ভাইরাল মানে পার্টিকেলটা মানে ইনার ভাইরাল যে পার্টিকেলটা সেটা সেলের মধ্যে ঢোকে, সেটা মেডিয়েটেড হয় GP120 আর এই CD4 মলিকিউলসের মধ্যে মানে ইন্টারাকশনের থ্রু দিয়েই, ঠিক আছে? এবার ভাইরাল যে পার্টিকেলটা মানে প্রোটিন কোটেড যে মানে পোর্শনটা, তার মধ্যে কি থাকে? তার মধ্যে 2 কপিস অফ RNA থাকে, ঠিক আছে? এবার এই RNA সাথে যেটা থাকে সেটা হচ্ছে P32 ইন্টিগ্রেজ, ঠিক আছে? আর একটা থাকে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। দুটো RNA-র সঙ্গে একসাথে মানে বলতে পারিস এটা অ্যাটাচড থাকে RNA-র সঙ্গে, হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ P64। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজটা হোস্ট সেলের মধ্যে এই RNA থেকে থ্রু রিভার্স ট্রান্সক্রিপশন DNA কপি বানায়, ঠিক আছে? আর এই ইন্টিগ্রেজের কাজটা কি? ইন্টিগ্রেজের কাজটা হচ্ছে যে DNA কপিটা যখন তৈরি হয় তখন সেটাকে হোস্ট ক্রোমোজোমের মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া, ঠিক আছে? এবং যখন এই যে এই মানে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা তৈরি হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি প্রোভাইরাস বলে, ঠিক আছে? ঠিক আছে, এই ডিএনএ কপি অফ দ্য ভাইরাল জিনোম যেটা, সেটাকে প্রোভাইরাস বলে। এই প্রোভাইরাসটি কী হয়? সেল জিনোমের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যায়, ঠিক আছে? এবং এই যখন ইন্টিগ্রেটেড হয়ে যায় তখন কিন্তু মানে অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ কেসেই এটা দেখা গেছে যে প্রোভাইরাসটা মানে সঙ্গে সঙ্গে খুব মানে হাই মানে ভিরুলেন্স দেখায় না, ঠিক আছে? সেটা একটা লেটেন্ট ফেজে থাকে, ঠিক আছে, বা ডরমেন্ট ফেজে থাকে।
অনেক বছর থাকে, মানে হয়তো 9-10 বছর অবধিও থাকে, যে সময় মানে ব্লাড স্ট্রিমে কোনো রকম ভাইরাল পার্টিকেল কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে, বা অ্যাট ইস্ট ডিটেক্টেবল রেঞ্জের মধ্যে কিন্তু ভাইরাল পার্টিকেলস পাওয়া যায় না, এবং মানে কোনো একটা স্টিমুলেটরি সিগন্যাল, মানে সেটা এখনও প্রপারলি আইডেন্টিফাই করা যায়নি যে অ্যাকচুয়াল এই স্টিমুলেটরি সিগন্যালটা কী, বাট এইরকম কোনো একটা স্টিমুলেটরি সিগন্যাল যখন পায় তখন প্রোভাইরাসটা থেকে কিন্তু আবার মানে ভাইরাল পার্টিকেল জেনারেট হওয়া শুরু হয়, তখন কিন্তু ফুল ব্লোন মানে একটা এইচআইভি ইনফেকশন এস্টাবলিশড হয়, ঠিক আছে। তো এইচআইভি ইনফেকশনে কী হয়, যখন ইনফেকশন মানে যখন শুরু হয়, মানে যখন ইনিশিয়ালি ইনফেক্টেড হয়, তখন কিছু ভাইরাল পার্টিকেল তৈরি হয় এবং তাদের এগেনস্টে অ্যান্টিবডিও তৈরি হয়, এবং অ্যাকচুয়ালি সেই অ্যান্টিবডিকে ডিটেক্ট করেই বোঝা যায় যে ইনিশিয়াল স্টেজে যে কেউ এইচআইভি ইনফেক্টেড কিনা, বাট সেই ইনিশিয়াল কিছু ভাইরাল পার্টিকেল তৈরি হওয়ার পরে প্রোভাইরাসটা লেটেন্ট স্টেজে চলে যায়, তারপরে মানে অনেক বছর পরে, হয়তো 9-10 বছর পরে গিয়ে সেটা আবার অ্যাক্টিভ হয় এবং তখন ফুল ব্লোন এইচআইভি ইনফেকশন এস্টাবলিশ করে, ঠিক আছে। এবার প্রথমে যেটা বললাম যে এইচআইভি টি হেল্পার সেল মানে CD4 কন্টেনিং টি সেলস, মানে সেটা টি হেল্পার সেলই মেনলি সেটাকে অ্যাটাক করে এবং সেটার যে CD4+ যে প্রোটিনটা, সেটার সঙ্গে এই এইচআইভি GP120 যে মলিকিউলটা, সেটার ইন্টারাকশনের থ্রু দিয়ে এই এইচআইভি আর CD4 টি সেলসের ফিউশন হয়, মানে লিপিড বাইলেয়ারের ফিউশন হয় এবং ভাইরাল পার্টিকেলটা সেলের মধ্যে ঢুকে যায়। এবং একটু ডিটেলে যদি দেখি তাহলে এই যে মানে ফিউশনটা বা এই যে সেল টু সেল ইন্টারাকশনটা, এটার জন্য আরও একটা মলিকিউল ইম্পর্ট্যান্ট হয় মানে CD4 ছাড়া, সেটা হচ্ছে CXCR4, আর মানে সেটা হচ্ছে টি সেলের ক্ষেত্রে বললে CXCR4, আর যদি ম্যাক্রোফাজ বা মোনোসাইটের ক্ষেত্রে বলি, কারণ ওদেরকেও ইনফেক্ট করে এইচআইভি, তাদের ক্ষেত্রে হচ্ছে এই CXCR4 এর জায়গায় CCR5 থাকে, ঠিক আছে। তো এই CXCR4টা অ্যাটলিস্ট মনে রাখিস, কারণ এটার থেকে অনেক সময় কোশ্চেন দেয়, ঠিক আছে। তো এই এত ডিটেলস এইগুলো অতটা পড়ার দরকার নেই। হ্যাঁ, যেটা একটা ছোট জিনিস এখানে বলার, সেটা হচ্ছে যে এইগুলো তো আমি বললাম যে GP120 আর CD4 ইন্টারাকশনের থ্রু দিয়ে মানে হয় ব্যাপারটা। হ্যাঁ, যেটা বলা দরকার সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই এইচআইভি ইনফেকশন যখন হয় তখন কি হয়, যেহেতু এইচআইভির মানে একটা মানে এইচআইভি ভাইরাসের অনেক কটা GP120 আছে, তাই জন্য কী হয়, একটা ভাইরাস কী হয় অনেক সময় অনেক কটা সেলকে একসাথে ফিউজ করিয়ে দেয়, ঠিক আছে। ফিউজ করানোর ফলে মানে অনেক সময় সিনসিটিয়া ফর্ম করে, ঠিক আছে। এবার সিনসিটিয়া মানে সে টি সেলের ক্ষেত্রেও হতে পারে বা ম্যাক্রোফাজের ক্ষেত্রেও হতে পারে, এবং এই বেসড অন সিনসিটিয়া ফর্মেশন দুরকম মানে এইচআইভি স্ট্রেন বা মানে বলা হয়, সেটা হচ্ছে একটাকে বলে সিনসিটিয়া ইনডিউসিং, একটাকে বলে নন সিনসিটিয়াম ইনডিউসিং, ঠিক আছে। এবার মেইনলি দেখা যায় যে সিনসিটিয়া ইনডিউসিংরা মানে টি সেলকে অ্যাটাক করে, আর নন সিনসিটিয়াম ইনডিউসিংরা ম্যাক্রোফাজকে অ্যাটাক করে, ঠিক আছে। এবার এই সিনসিটিয়া ইনডিউস করাতে মানে কী লাভ হয় বা কী ক্ষতি হয় বা তার কি ইম্পর্টেন্ট, সেটা এখনও অতটা ভালোভাবে জানা যায়নি, বাট এইটুকু জানা গেছে যে সিনসিটিয়া ইনডিউস করে, ঠিক আছে। আর
এই জায়গাটা একটু মনে রাখবি, এখান থেকে ছোটো ছোটো কয়েকটা কোশ্চেন দেয় এই এইচআইভি ভাইরাল জিনোমের থেকে, এবং সেগুলো মনে রাখাটা খুব একটা কষ্টকর নয়। মানে সেটা হচ্ছে যে এই গ্যাগ পল ইএনভি থেকে অনেক সময় কোশ্চেন দেয়, তো ফাংশনটা দেয় যে গ্যাগ কী করে। গ্যাগ হচ্ছে নিউক্লিও ক্যাপসিড প্রোটিনস বানায়, ঠিক আছে। ইএনভি যেটা, সেটা হচ্ছে এনভেলপ গ্লাইকোপ্রোটিনস বানায়, ঠিক আছে। তার মধ্যে GP120ও পড়ে, যেটা CD4 এর সঙ্গে বাইন্ড করে অ্যাকচুয়ালি। আর পল হচ্ছে পলিমারেজ, ঠিক আছে, ইন্টিগ্রেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই ধরনের মলিকিউলসগুলোকে বানায়। ওকে, এই তিনটে মেনলি মনে রাখলেই চলে, বাকিগুলো অতটা দেয় না। অনেক সময় নেফ থেকে দেয়, ঠিক আছে। নেফ কি করে, যে হোস্ট সেলের যে MHC1 সেটাকে ডাউন রেগুলেট করে, ঠিক আছে। মানে একবার যখন হোস্ট সেলে ঢুকে যায় তখন সেটার MHC1 আর CD4কে ডাউন রেগুলেট করে। MHC1কে ডাউন রেগুলেট করে কারণ অবভিয়াস রিজন স্যার, যে মানে এবং এটা অন্যান্য আরও কিছু ভাইরাসের ক্ষেত্রেও দেখা যায়, যে যাতে হোস্ট সেল ওই ভাইরাল পার্টিকেলগুলোকে ডিসপ্লে না করতে পারে, যাতে ইমিউন সিস্টেমকে মানে অ্যালার্ট না করে, ঠিক আছে। এই নেফটা একটু মনে রাখবি, আর ভিফটা একটু মনে রাখবি, VIF। এটা কী করে, প্রমোটস ম্যাচুরেশন অ্যান্ড ইনফেক্টিভিটি অফ ভাইরাল পার্টিকেলস, ঠিক আছে। এই কটা মনে রাখলে এখান থেকে চলবে। মেনলি গ্যাগ পল ইএনভি থেকে এই কোশ্চেনটা দেয়, ঠিক আছে। এবার এইটা হচ্ছে ভাইরাল লাইফ সাইকেল। তো একটু জাস্ট একবার বলে দিই যে এই CD4 আর GP120 ইন্টারাকশন হয়, তারপরে মানে ইনার ভাইরাল পার্টিকেলটা ভেতরে ঢুকে যায় সেলের ভেতরে। এবার সেখান থেকে এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড RNA থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের থ্রু দিয়ে cDNA হয়, মানে DNA কপি হয়। DNA একটা DNA থেকে ডাবল স্ট্র্যান্ডেড DNA হয়, সেটা সেলের নিউক্লিয়াসের ভেতরে গিয়ে মানে ক্রোমোজোমের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যায় প্রোভাইরাস হিসেবে। এবার তারপরে প্রপার স্টিমুলেশন পেলে এই প্রোভাইরাস থেকে প্রচুর পরিমাণে mRNA কপিস তৈরি হয়, এবং mRNA কপিস থেকে প্রিকারসার প্রোটিন তৈরি হয়। মানে এইচআইভির প্রোটিনগুলো প্রথমে অনেক মানে একসাথে লম্বা অ্যাজ এ পেপটাইড প্রডিউসড হয়, যেটাকে ওই যে মানে এদের পেপটাইডেস থাকে, ঠিক আছে, সেই পেপটাইডেসরা মানে আলাদা আলাদা প্রোটিনসে ভেঙে দেয়, ঠিক আছে, মানে আলাদা আলাদা ফাংশনাল প্রোটিনসে ব্রেকডাউন করে। ওকে, মানে এবং সেই জন্যই ভাইরাল প্রোটিয়েজটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু এই ভাইরাল প্রোটিয়েজটা এই ফাংশনাল প্রোটিন জেনারেশনে প্রিকারসার থেকে ফাংশনাল প্রোটিন জেনারেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেই জন্য যে অ্যান্টি রেট্রোভাইরাল যে থেরাপি, সেটার একটা ক্যান্ডিডেট এই ভাইরাল প্রোটিয়েজও, ঠিক আছে। এই প্রোটিনগুলো থেকে তারপরে ভাইরাল পার্টিকেল তৈরি হয়, এবং ভাইরাল পার্টিকেল সেল মেমব্রেনের একটা পোর্শন নিয়ে বেরিয়ে আসে। তো তাই জন্যই এই এইচআইভির মানে আউটার একদম এক্সটেরিয়ার কোডটা হচ্ছে একটা গ্লাইকোলিপিড মেমব্রেন, এবং এই গ্লাইকোলিপিড মেমব্রেনটা কিন্তু হোস্ট সেলের মেমব্রেন থেকে নেওয়া, ঠিক আছে। যে ভাইরাল পার্টিকেলসগুলো বেরিয়ে আসে সেগুলো আবার নতুন সেলকে অ্যাফেক্ট করতে পারে। আচ্ছা, এবার এই গ্রাফটা একটু দেখ। সেটা হচ্ছে যে যখন অ্যাকিউট ফেজ হয় তখন মানে শুরুতে ভাইরাল লোডটা বেড়ে যায়, এবং ভাইরাল লোড বেড়ে যায় বলে মানে যত ভাইরাল লোড বাড়ে, মানে যত বেশি ভাইরাল পার্টিকেল তৈরি হয়, তত আরও বেশি করে CD4 টি সেলস মানে ইনফেক্টেড এবং ডেস্ট্রয়েড হয়, এবং সেই জন্য ইনিশিয়ালি CD4 কাউন্টটা কিছুটা কমে যায়, ঠিক আছে। দেন সেরো কনভার্সন হয়, মানে কি যে এইচআইভি ভাইরাল লোডটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ প্রোভাইরাস জেনারেটেড হয়, প্রোভাইরাসটা ইন্টিগ্রেটেড হয়ে ল্যাটেন্ট ফেজে চলে যায়। এবং তার সাথে আর একটা রিজন হচ্ছে, যেহেতু ইমিউন সিস্টেম পুরোটা ব্রেকডাউন করে না এই স্টেজে, তাই জন্য ইমিউন সিস্টেম কিছুটা হলেও ইনিশিয়াল ফেজে
এইচআইভি যে ইনফেকশন সেটাকে মানে চেক করে রাখে, মানে কিছুটা হলেও আটকায়, ঠিক আছে। এবং তাই জন্য মানে আস্তে আস্তে আবার CD4 কাউন্টটা কিছুটা বাড়ে এবং এইচআইভি লোডটা ফর ফিউ ইয়ার্স, এই ইয়ারটা ভ্যারি করে, ফিউ ইয়ার্স একটা সার্টেন লেভেলেই থেকে যায়, ঠিক আছে। তারপরে কি হয়, যখন প্রপার স্টিমুলেশন পায় তখন এইচআইভি লোডটা খুব র্যাপিডলি বাড়তে থাকে এবং তার সঙ্গে CD4 কাউন্ট খুব র্যাপিডলি কমতে থাকে। এবং এই যে স্টেজটা, এই যে জিগজ্যাগ স্টেজটা, এই স্টেজটায় কি হয়, মানে এই যে ক্রনিক ফেজ, এই ক্রনিক ফেজের এই স্টেজটায় মানে ইমিউন সিস্টেম যতটা পারে এইচআইভিকে মানে কি বলবো আটকানোর চেষ্টা করে, ঠিক আছে, বডিকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু ফাইনালি এইচআইভি উইন্স এগেনস্ট দ্য ইমিউন সিস্টেম, ফাইনালি এইচআইভি ইমিউন সিস্টেমকে ব্রেকডাউন করে এবং ইমিউন সিস্টেম মানে CD4 T4 সেলস খুব র্যাপিডলি কমে যেতে থাকে এবং এইচআইভি লোড বেড়ে যেতে থাকে, ঠিক আছে। তো এটা এখানে লেখাই আছে। তো মানে এই ক্রনিক ফেজে বোথ অ্যান্টিবডি এবং সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস ভাইরাল রেপ্লিকেশনকে আটকানোর চেষ্টা করে, কিপস দেম ইন চেক, বাট ফাইনালি ভাইরাস ব্রেকডাউন করে বেরিয়ে যায়, ঠিক আছে। এবার এখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এইডস পেশেন্টসের ক্ষেত্রে প্রবলেমটা কী হচ্ছে। প্রবলেমটা যেটা হয় যে ইনিশিয়ালি বললাম যে এইডস পেশেন্টরা বিভিন্ন রকম ডিজিজের ক্ষেত্রে খুব প্রণ হয়ে যায়, কারণ তাদের ইমিউন সিস্টেমটা খুবই উইক হয়ে যায়। তো বিভিন্ন রকমের ডিজিজ দেখা দেয়, টিউবারক্লোসিস, নিউমোনিয়া, ডায়রিয়া, ডিফারেন্ট ম্যালিগনেন্সিস এবং বিভিন্ন রকমের অপরচুনিস্টিক ডিসঅর্ডার্স, যেটা প্রথমেই বললাম, নিউমোনিয়া ক্যারিনি, ক্যান্ডিডা অ্যালবিকেন্স ইনফেকশন হয় যেটা নর্মালি হয় না, এইডস হলে হয়, বা ক্যাপোসিস সার্কোমা, এই জিনিসগুলো এইডসের ক্ষেত্রে মানে এইডস পেশেন্টদের ক্ষেত্রে কমনলি দেখা যায়, ঠিক আছে। এবং এইডস হয়েছে কিনা কী করে ডিটেক্ট করা যায়, ডায়াগনোসিস করার জন্য মানে দুটোভাবে করা যায়। একটা হচ্ছে যে এই যে এইডসের জন্য যে মানে ইনিশিয়াল স্টেজে মানে কী হয় যে অ্যান্টিবডি এগেনস্ট এইচআইভি সেরামে বেড়ে যায়, সেটাকে ডিটেক্ট করা যায়, সেটা দিয়ে ডিটেক্ট করা যায় যে মানে ইনডাইরেক্টলি ডিটেক্ট করা হয় যে ওর এইডস হয়েছে বা এইচআইভি ইনফেকশন হয়েছে, তাই জন্য ওই অ্যান্টিবডিগুলো সেরামে বেড়ে গেছে, ঠিক আছে। বা ডাইরেক্টলি ভাইরাল পার্টিকেলকেও ডিটেক্ট করা যায়, বাট সেটা লেটেন্ট স্টেজে করা যায় না, সেটা আইদার একদম ইনিশিয়াল স্টেজে যখন ভাইরাল লোড বেশি থাকে বা পরে যখন ভাইরাল লোড বেড়ে যায় আবার তখন ডিটেক্ট করা যায়, ঠিক আছে। আরেকটা ওই ডিটেক্ট করা যায় যেটা হচ্ছে যে একদম ইনিশিয়াল স্টেজে যখন CD4 কাউন্ট কমে যায় বা একদম মানে লেটার স্টেজে যখন CD4 কাউন্ট খুব কমে যায় তখন সেটা দিয়ে ডিটেক্ট করা যায়। আর একটা হচ্ছে যে যেহেতু এই CD4 টি সেলসকে হ্যাম্পার করে এইচআইভি, তাই জন্য ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভ রিয়াকশন সেটা ইম্পেয়ার্ড হয় বা অ্যাবসেন্ট হয়ে যায়। এই ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান দিয়েও কিন্তু জানা যায় যে মানে সেটার অ্যাবসেন্স বা ইম্পেয়ারমেন্ট দিয়ে জানা যায় যে কারুর এইডস হয়ে থাকতে পারে কিনা, মানে একটা গেস করা যেতে পারে, ঠিক আছে। আর কিছু তো অপরচুনিস্টিক ডিসঅর্ডার্স যেগুলো রয়েছে সেগুলো হলে তখন এটা খুব স্ট্রং তার একটা ইন্ডিকেশন থাকে যে তার এইচআইভি ইনফেকশন হয়েছে। আচ্ছা, এই তো বললাম যে প্রথমে মানে ক্রনিক ফেজে
ইনিশিয়ালি ইমিউন সিস্টেম ট্রাই করে এইডস মানে এইচআইভি ইনফেকশনকে আটকানোর জন্য, তাই জন্য প্রথমে কিছু বছর অপরচুনিস্টিক ডিজিজগুলো দেখা যায় না, দেন ফাইনালি যখন ভাইরাসটা হোস্ট ইমিউন সিস্টেমকে ব্রেকডাউন করে তখন এই অপরচুনিস্টিক ডিজিজগুলো তখন মানে এস্টাবলিশড হয় বডিতে। ঠিক আছে, এবার এটা তো আমি অলরেডি বলেছি যে ডিক্রিজ অফ CD4 প্লাস টি সেলস ইজ আ হলমার্ক অফ এইডস। এটা তো অবভিয়াসলি, এটা তো মানে বলাই বাহুল্য। একটা জিনিস যেটা এখানে একটু মনে রাখার চেষ্টা করবি একটা শর্ট পয়েন্ট হিসেবে, সেটা হচ্ছে যে সেরাম লেভেলস অফ IgA অ্যান্ড IgG এইডস পেশেন্টদের ক্ষেত্রে এই IgG অ্যান্ড IgA বেড়ে যায় খুব হাই অ্যামাউন্টে। এবং কোশ্চেনে কীভাবে দেয় সেটা হচ্ছে যে এইডস পেশেন্টসের ক্ষেত্রে কোন টাইপ অফ বা কোন ক্লাস অফ অ্যান্টিবডি সেরামে বেড়ে যায়, সেটা হচ্ছে IgG আর IgA। ঠিক আছে, আর আরেকটা ভাবে এইডসকে ডিটেক্ট করা যায় সেটা হচ্ছে যে যেহেতু টি সেলের ফাংশন হ্যাম্পার্ড হয়, তাই জন্য টি সেল মানে জেনারেলি যেসব অ্যান্টিজেন টি সেলকে মানে অ্যাক্টিভেট করে বা প্রলিফারেট করতে হেল্প করে, সেই অ্যান্টিজেনগুলোর এগেনস্টে কিন্তু টি সেল রেসপন্স প্রপারলি দেয় না। আর আরেকটা হচ্ছে টি সেল মাইটোজেন ইউজ যদি করা হয়, যেমন কনক্যানাভেলিন বা কনক্যানাভেলিন অর এই যে ফাইটোহিমাগ্লুটিনিন, এই দুটো জিনিস একটু এমনিও মনে রাখবি, কনক্যানাভেলিন A অ্যান্ড ফাইটোহিমাগ্লুটিনিন, এগুলো অ্যাজ এ টি সেল মাইটোজেন ইউজ করা হয়, মানে এগুলো দিলে টি সেল প্রলিফারেশন বেড়ে যায়। ঠিক আছে, এগুলো মানে আলাদাভাবে মানে ওইভাবেও আসতে পারে, টি সেল মাইটোজেন হিসেবে কী ইউজ করা যেতে পারে। তো এইগুলোর রেসপন্সে যে টি সেল প্রলিফারেশন হয় সেটা যদি না হয় প্রপারলি, তখনও একটা মানে গেস করা যেতে পারে যে এইডস হয়েছে কিনা। ঠিক আছে, দাদা আরেকবার বলবেন কোন জায়গাটা? ওই কনকেভেলিন এই আরেকটা যেটা বললেন ওটা কি করে সেটা আরেকবার বল। কনক্যানাভেলিন A আর ফাইটোহিমাগ্লুটিনিন কি করে, এরা অ্যাজ এ টি সেল মাইটোজেন হিসেবে কাজ করে, মানে ওরা টি সেলকে প্রলিফারেট করতে হেল্প করে। ঠিক আছে, মানে প্রলিফারেশনের জন্য টি সেল প্রলিফারেশনের জন্য স্টিমুলেট করে। তো যদি দেখা যায় যে এই মানে এজেন্টগুলো দেওয়ার পরেও টি সেল প্রপারলি প্রলিফারেট করছে না বা একদমই করছে না, তখন এটা একটা গুড ইন্ডিকেশন যে সেই পার্সনের এইডস হয়ে মানে HIV ইনফেকশন হয়েছে। ওকে, এই টেবিলটা অতটা মনে রাখার দরকার নেই। আর এইডস রিলেটেড ডিমেনশিয়া হয় মানে লেটার স্টেজে, এবং সেটা HIVর জন্য হয় কি অন্য কোনো ডিজিজ অপরচুনিস্টিক ডিজিজের জন্য হয় সেটা এখনও জানা যায়নি। বাট একটা দেখা গেছে যে এইডস হলে একদম লেটার স্টেজে গিয়ে একটা এইডস রিলেটেড ডিমেনশিয়া হয়। আচ্ছা, এবার হচ্ছে থেরাপি। এবার থেরাপি বলতে এইডসকে কিন্তু পুরোপুরি ট্রিট করা যায় না। ঠিক আছে, এইডসকে পুরোপুরি ট্রিট করা যায় না, আটকে রাখা যায়। ঠিক আছে, এবং অবভিয়াসলি তোরা জানিস যে এইডস মানে HIV ভ্যাকসিন এখনও পুরোপুরি ডেভেলপ করেনি, এবং সেটা কেন করেনি ডিসকাস করব, এবং সেখান থেকে অনেক সময় কোশ্চেনও আসে। কিন্তু মানে এখনও ড্রাগ ট্রিটমেন্ট যেগুলো মানে সেগুলো হচ্ছে কয়েকটা মানে HIV রিলেটেড যে কয়েকটা ফিচার্স সেগুলোকে মানে অ্যাফেক্ট করে। সেটা হচ্ছে যেমন রিভার্স ট্রান্সক্রিপ্টেজকে অ্যাফেক্ট করার জন্য ড্রাগ আছে, ইন্টিগ্রেসকে অ্যাফেক্ট করার জন্য ড্রাগ আছে, আর আগেই বলেছিলাম যে প্রোটিয়েসকে ইনহিবিট করার জন্য ড্রাগ আছে। ঠিক আছে, এই তিনটে মেনলি ড্রাগ টার্গেট আছে। আর আরেকটা ড্রাগ টার্গেট তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে এই CD4 আর GP120 যে ইন্টারাকশনটা হয় সেটাকে বন্ধ করার জন্য। কারণ এইটা যদি না হয় তাহলে কিন্তু HIV ইনফেকশন হবে না।
কারণ সেলের মধ্যে এইচআইভি ঢুকতে পারবে না, ঠিক আছে। এবার ফার্স্ট ক্লাস অফ ড্রাগস যেটা বললাম যে রিভার্স ট্রান্সক্রিপশনকে ইনহিবিট করে বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজকে ইনহিবিট করে, সেটা ওদের একটা খুব ইম্পর্টেন্ট মানে ওয়ান অফ দ্য কমন হচ্ছে এজিটি, ঠিক আছে, অ্যাজিডোথাইমিডিন, ঠিক আছে। এই এজিটিটা ভালো করে মাথায় রাখবি। আর একটা নেভিরাপিন, এটা অতটা কোশ্চেনে দেয় না, বাট এজিটিটা কিন্তু কোশ্চেনে দেয়। আচ্ছা, এবার সেকেন্ড ক্লাস যে প্রোটিয়েজ ইনহিবিটর। এবার প্রোটিয়েজ ইনহিবিটরও মানে অনেক রকমের আছে, অতটা ডিটেলে এরা যায়নি, মানে আমি ওই জন্য ডিটেলে যাচ্ছি না। বাট শুধু একটা ক্লাস অফ ড্রাগ ইউজ করে কিন্তু মানে খুব একটা কাজ দেয় না, এবং শুধু একটা ক্লাস অফ ড্রাগকে হাই অ্যামাউন্টে ইউজও করা যায় না, কারণ প্রত্যেকটা এই যে ড্রাগ মানে এইচআইভিকে কী বলবো আটকানোর জন্য যে ড্রাগগুলো, সেগুলোর প্রত্যেকটার কিছু না কিছু সাইড এফেক্টস আছে, এবং একটা ড্রাগকে যদি খুব বেশি করে ইউজ করা হয় তাহলে সেই সাইড এফেক্টসগুলোর জন্য হয়তো দেখা যাবে সেই ড্রাগগুলোকে আর ইউজ করা যাচ্ছে না, এত বেশি সাইড এফেক্টস হয়ে যাচ্ছে। তাই জন্য মানে এইডসের ক্ষেত্রে মেইনলি যেটা করা হয় সেটা কম্বাইন্ড থেরাপি করা হয়, এবং সেই কম্বাইন্ড রেজিমটাকে একটা স্পেসিফিক নাম আছে, এবং সেই নেমটা মনে রাখবি, সেটাকে হার্ট বলে, হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে। এইডসের ক্ষেত্রে মানে তোরা শুনেও থাকতে পারিস, এবং এই টার্মটা এখন বেশ কমন, সেটা হচ্ছে এইডসের ক্ষেত্রে বা এইচআইভি ইনফেকশনের করতে হার্ট থেরাপি ইউজ করে, ঠিক আছে, HAART, ঠিক আছে, হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে। ফুল ফর্মটা একটু মনে রাখবি। এই হার্ট থেরাপিতে কি হয় এবং হার্ট থেরাপিতে কি ইউজ করে সেটাও একটু মনে রাখতে হবে, যে দুটো নিউক্লিওসাইড অ্যানালগ ইউজ করা হয়, মানে আলাদা আলাদা নিউক্লিওসাইড অ্যানালগ ইউজ করা হয়, একটা প্রোটিয়েজ ইনহিবিটর ইউজ করা হয়, ঠিক আছে। এবার নিউক্লিওসাইড অ্যানালগটা কি করে, এই রিভার্স ট্রান্সক্রিপশনটাকে অ্যাফেক্ট করে, ঠিক আছে, প্রোভাইরাস জেনারেশনটাকে অ্যাফেক্ট করে। তো দুটো নিউক্লিওসাইড অ্যানালগ আর একটা প্রোটিয়েজ ইনহিবিটর একসাথে ইউজ করা হয়, সেটাকে হার্ট ট্রিটমেন্ট বলে। এবার এই হার্ট ট্রিটমেন্ট ভালো, মানে হার্ট ট্রিটমেন্ট বেশ এফেক্টিভ, এবং হার্ট ট্রিটমেন্ট যাদের কাজ করে তারা অনেক দিনই এটা থ্রু দিয়ে বেঁচে থাকে বা নর্মাল লাইফ লিড করতে পারে এইচআইভি হলেও। কিন্তু কিছু লোকজনের ক্ষেত্রে দেখা গেছে যে এই হার্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ খুব হাই অ্যামাউন্ট অফ সাইড এফেক্টস হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে আবার এই হার্ট ট্রিটমেন্টটাকে ইউজ করা যায় না, ঠিক আছে। এবং এই হার্ট ট্রিটমেন্ট ইউজ করতে করতে অনেক সময় একটা স্টেজে গিয়ে দেখা যায় যে মানে সেরামে ডিটেক্টেবল এইচআইভি নেই বা ডিটেক্টেবল অ্যান্টিবডি নেই, বা সেই পার্সনটা নর্মাল লাইফ লিড করছে, কিন্তু সে কিন্তু ওই হার্ট ট্রিটমেন্ট থেকে বেরিয়ে আসতে পারে না, কারণ যদি বন্ধ করে তাহলে দেখা যায় তার আবার এইচআইভি ইনফেকশন কিন্তু ব্যাক করেছে। তার কারণ এই এইচআইভি কিন্তু মানে CD4+ টি সেলস বা ম্যাক্রোফাজের মধ্যে লেটেন্ট কন্ডিশনে থেকে যায় হার্ট ট্রিটমেন্ট চলাকালীন, মানে এই সেলগুলো এইচআইভির অ্যাজ এ রিজার্ভার কাজ করে। যখনই হার্ট ট্রিটমেন্ট বন্ধ করে দেয়, ইভেন ব্রেনেও কিন্তু এইচআইভি ভাইরাস মানে পারসিস্ট করতে পারে। তো তাই জন্য মানে হার্ট ট্রিটমেন্ট বন্ধ করলে আবার এইচআইভি রিভার্ট ব্যাক করে, ঠিক আছে। এই এত এই টেবিলে যা আছে এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু এই যেগুলো বললাম ওইটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। এবার ভ্যাকসিন মানে খুবই ওয়ারেন্টেড একটা জিনিস এইচআইভির ক্ষেত্রে, ভ্যাকসিন খুবই দরকার, এবং ভ্যাকসিন মেবি দ্য অনলি ওয়ে টু স্টপ এইডস, মানে কিছু আদার ডিজিজের ক্ষেত্রে যেরকম মানে যেমন পোলিও বা এই ধরনের ডিজিজের ক্ষেত্রে ভ্যাকসিন ইজ দ্য অনলি ওয়ে টু
কিওর দ্য ডিজিজ অর প্রিভেন্ট দ্য ডিজিজ, সেই এই ক্ষেত্রেও সেটাই। এবং তার আরেকটা কারণ হচ্ছে হার্ট ট্রিটমেন্ট খুব কস্টলি, কারণ এখানে লেখা আছে যে $15,000 পার ইয়ার। $15,000 মানে কিন্তু অনেক টাকা, ঠিক আছে। এবং খুব স্ট্রিক্ট রেজিমেন্ট মেনটেন করতে হয়, মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু মানে আইদার সাইড এফেক্টস বেড়ে যাবে, আর না হলে এইচআইভি আবার রিভার্ট ব্যাক করবে। কি তাই জন্য ভ্যাকসিন দরকার, কিন্তু এখনও অবধি এইচআইভির ভ্যাকসিন কিন্তু মার্কেটে আসেনি। তার কয়েকটা কারণ আছে, এবং এই কারণগুলো একটু মনে রাখবি, কারণ অনেক সময় কোশ্চেনে দেয় যে এইচআইভির ভ্যাকসিন এখনও কেন মানে ডেভেলপ করা যায়নি, মানে প্রপারলি ডেভেলপ করা যায়নি। তার বিভিন্ন রকমের হয়তো রিজনস দিল এবং বললো কোনটা ঠিক বা কোনটা ভুল এইভাবে। তো ওয়ান অফ দ্য মানে মেজর রিজনস হচ্ছে যে বেশিরভাগ ভ্যাকসিনই কী করে, ন্যাচারাল স্টেট অফ ইনফেকশনকে মিমিক করে, ঠিক আছে। তো এইচআইভির মানে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে কী হয় যে ভ্যাকসিনের এগেনস্টে যে ইমিউনিটিটা ডেভেলপ করে, সেইটা যখন অ্যাকচুয়াল ডিজিজটা মানে ডিজিজ কজিং যে প্যাথোজেনটা সেটা বডিতে এন্টার করে, সেটাকে টেক কেয়ার করে, ঠিক আছে। মানে অলরেডি ডেভেলপড যে ইমিউনিটিটা সেটা সেই ডিজিজটাকে তখন টেক কেয়ার করে। কিন্তু এইচআইভির ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? এইচআইভির ক্ষেত্রে যেহেতু এইচআইভি মানে ন্যাচারাল কোর্সটাই হচ্ছে যে সেলের মধ্যে অ্যাজ এ প্রোভাইরাস ইন্টিগ্রেট করে গিয়ে তারপরে ডিজিজটা মানে অ্যাকচুয়ালি ফ্লারিশ করে। সেই জন্য মানে তুই যতই ওর এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করাস না কেন, এবং যতই যে ভাইরাল পার্টিকেলসগুলো তৈরি হচ্ছে তাকে নিউট্রালাইজ করিস না কেন, মানে সেলের মধ্যে যেটা অ্যাজ এ প্রোভাইরাস থেকে গেছে সেটা কিন্তু লেটেন্ট স্টেজে থেকেই যাবে, ঠিক আছে, বা সেটা অ্যাকচুয়ালি থেকে যাবে। এবং যেহেতু এইচআইভি মানে মানে CD4+ T সেলকেই এফেক্ট করে, মানে যেটা ইমিউনিটির মানে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট আর্মস, তাকেই এফেক্ট করে। তাই জন্য মানে অন্যান্য ডিজিজের ক্ষেত্রে কি হয় যে ইমিউন সিস্টেম মানে সেই ডিজিজটার এগেনস্টে মানে ডেভেলপ করে, ঠিক আছে, এবং সেই ডিজিজটাকে ট্যাকেল করে। এখানে যেহেতু এইচআইভির ক্ষেত্রে দাদা কিচ্ছু শুনতে পাইনি, 1 মিনিট মতো। স্যার ওই যে বললেন না যতই ট্রাই করা হোক না কেন, তারপর থেকে একটা লাইনও শোনা যায়নি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছিস? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তো ওয়াইফাইটা আজকে একটু প্রবলেম করছে। আচ্ছা, হ্যাঁ আমি বলছিলাম যে মানে যতই ট্রাই করা হোক না কেন, মানে যে এইডসের ভ্যাকসিন এখন অবধি কেন ডেভেলপ করা যাচ্ছে না, সেটা হচ্ছে যে ফার্স্ট রিজনটা যেটা বলছিলাম যে মানে ভ্যাকসিন কি করে যে যে ডিজিজ অ্যাকচুয়ালি ডিজিজ যেটা হয় সেটাকে কিছুটা মিমিক করে, ঠিক আছে, মিমিক করে তার এগেনস্টে অ্যান্টিবডি মানে ইমিউনিটি ডেভেলপ করে, ঠিক আছে। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, সো মানে এইচআইভির ক্ষেত্রে মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে এইচআইভির ক্ষেত্রে এইচআইভিটা অ্যাজ এ প্রোভাইরাস সেলের মধ্যে জিনোমে ইন্টিগ্রেটেড হয়ে যায়। তো ভাইরাল পার্টিকেল যেগুলো বেরিয়ে আসছে সেগুলোকে যতই টেক কেয়ার করুক না কেন ইমিউন সিস্টেম, মেজর যে রুট অফ দ্য প্রবলেমস সেটা কিন্তু থেকেই যায় সেলের মধ্যে। এবং আরও একটা প্রবলেম হচ্ছে এইচআইভি যেহেতু ইমিউন সিস্টেমকেই অ্যাফেক্ট করে, মানে ইমিউন সিস্টেমের যে মানে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট আর্মস CD4+ T সেলস সেটাকেই এফেক্ট করে, তাই জন্য ইমিউনিটিটাই ইটসেলফ মানে ড্যামেজড হয়ে যায়। তো যে কারণে এইচআইভির এগেনস্টে আবার ইমিউনিটি তৈরি হওয়াটা মুশকিল হয়, বা এইচআইভির এগেনস্টে ভাইরাস ডেভেলপ করে ইমিউনিটি তৈরি করে রাখলেও মানে ইমিউন সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু এইচআইভি মানে ডিগ্রেড করতে থাকে ইমিউন সিস্টেমকে। এই একটা কারণে ভ্যাকসিনটা কিন্তু খুব একটা এফেক্টিভ
নয় এইচআইভির ক্ষেত্রে, মানে এখনো অবধি যে যে ধরনের ভ্যাকসিনের মেথডস আছে সেটা মানে অতটা এফেক্টিভ নয়, ঠিক আছে। আর একটা রিজনস আর একটা ওয়ান অফ দ্য আদার রিজনস হচ্ছে মানে ভ্যাকসিনরা কি করে, ডিজিজটাকে প্রিভেন্ট করে, ইনফেকশনটাকে নয়। মানে কথাটার মানে হচ্ছে যে ইনফেকশন যখন হয়, মানে ইনফেকশন কজিং যে এজেন্টটা সেটাকে কিন্তু বডিতে ঢোকা থেকে ভ্যাকসিন আটকাতে পারে না। মানে তারা বডিতে ঢোকে এবং দেন তাদের এগেনস্টে ইমিউনিটিটা, মানে ভ্যাকসিন মেডিয়েটেড যে ইমিউনিটি ডেভেলপ করেছে সেটা কাজ করে এবং সেই সেই যে ডিজিজ কজিং এজেন্টগুলো সেগুলোকে পার্টিকুলার ডিজিজটা করতে বাধা দেয়, ঠিক আছে। এবং এইচআইভির ক্ষেত্রে এটা একটা প্রবলেম, যেটা একটু আগে বললামও, যে এইচআইভি যেহেতু ইন্টিগ্রেট করে যায় হোস্ট জিনোমে, তাই জন্য মানে এবার সেক্ষেত্রে আর মানে ইমিউন সিস্টেম কি করবে? ইমিউন সিস্টেম তো জিনোমের মধ্যে কিছু করতে পারে না। ইমিউন সিস্টেম ম্যাক্স টু ম্যাক্স সেলের মধ্যে ভাইরাল পার্টিকেল তৈরি হচ্ছে, সেই সেলটাকে কিল করতে পারে, বা কোনো প্যাথোজেন যদি বা অ্যান্টিজেন যদি ব্লাড স্ট্রিমে বা বা টিস্যু স্পেসে থাকে সেটাকে টেক কেয়ার করতে পারে। এবার এক্ষেত্রে যদি ভাইরাস ইনফেক্টেড সেলকে কিলও করে তাহলেও প্রবলেম, কারণ ভাইরাসটা ইনফেক্ট করেছে হচ্ছে CD4+ টি সেলসকে, সেটাকে যদি কিল করে দেয় সেটা এগেন ওই ইমিউন সিস্টেমকেই মানে আরও উইক করে দেবে, ঠিক আছে। এইটা একটা প্রবলেম ভাইরাস ডেভেলপমেন্টে, ভ্যাকসিন ডেভেলপমেন্টে। আর একটা হচ্ছে যে 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 ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া এগেনস্টে মানে ভ্যাকসিন ডেভেলপ করা হয়েছে তাদের কিন্তু মানে অ্যান্টিজেনিক ভ্যারিয়েশনটা অতটা বেশি না, ঠিক আছে। যেসব মানে ভাইরাসের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অতটা না, ভাইরাসের ক্ষেত্রেই মেনলি হয়, অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন খুব বেশি, তাদের এগেনস্টে ভ্যাকসিন ডেভেলপ করা খুব মুশকিল। কারণ একটা অ্যান্টিজেনিক ভ্যারিয়েন্টের এগেনস্টে বা একটা স্ট্রেনের এগেনস্টে তুই যখন ভ্যাকসিন ডেভেলপ করবি, তখন বাই দ্য টাইম তুই ভ্যাকসিনটা কাজে লাগাচ্ছিস দেখা যাবে আর একটা স্ট্রেন এসে গেল, ঠিক আছে। তো এইচআইভির ক্ষেত্রে এটা একটা প্রবলেম, এইচআইভির ক্ষেত্রে এত বেশি মিউটেশন হয়, ঠিক আছে। তো তাই জন্য এইচআইভির কিন্তু মানে অনেক ভ্যারিয়েশন জেনারেট করে। তার সময় আবার শোনা যাচ্ছে না?
আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। আচ্ছা, এইটা হয়ে যাক, তারপর আমি একটা নতুন লিঙ্ক দিচ্ছি, এটা জাস্ট একটুখানি আছে। দাদা ওই এইচআইভি ওই অ্যান্টিজেনিক প্রপার্টি না কি বলছিল ওখান থেকে রিপিট করো না। হ্যাঁ হ্যাঁ, আমি করছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে কোনো একটা ভ্যাকসিন যখন ডেভেলপ করা হয় কোনো প্যাথোজেনের এগেনস্টে, তখন তার এপিটোপসের এগেনস্টেই ডেভেলপ করা হয়, ঠিক আছে, সারফেস এপিটোপসের এগেনস্টে বা তার কোনো মানে প্রোটিনের এগেনস্টে, ঠিক আছে। এবার ভ্যাকসিন ডেভেলপ করতে গিয়ে যদি দেখা যায় যে সেই প্যাথোজেনটার অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন খুব বেশি, মানে সেটা প্রত্যেক মানে কিছু টাইম ইন্টারভাল পর পর তার সারফেস অ্যান্টিজেনকে চেঞ্জ করে নিচ্ছে, তাহলে তার এগেনস্টে ভ্যাকসিন ডেভেলপ করা খুবই ডিফিকাল্ট। কারণ বাই দ্য টাইম একটা ভ্যাকসিন মার্কেটে আসছে দেখা যাবে যে একটা সেকেন্ড স্ট্রেন চলে এসছে, যেটা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে খুবই হয়, ঠিক আছে। এবং তাই জন্য ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনকে পিরিয়ডিক্যালি চেঞ্জ করতে হয়, একটা ভ্যাকসিন মানে অনেক বছর ধরে চালানো যায় না। এই এইচআইভির ক্ষেত্রেও সিমিলার প্রবলেম হয়, সেটা হচ্ছে যে এইচআইভির ক্ষেত্রে কিন্তু ভাইরাসের যে অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন সেটা কিন্তু খুব বেশি, ঠিক আছে। এবং এইচআইভি প্রচুর মানে একটা হোস্টে যখন ইনফেক্ট করে হোস্টকে, তখন প্রচুর ভাইরাল পার্টিকেল প্রডিউসড হয়, ঠিক আছে, এবং তাদের মাল্টিপল মিউটেশনস জেনারেটেড হয় তাদের মধ্যে। এবং তাই জন্য যেহেতু এইচআইভির অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন এত বেশি, তাই জন্য সেটাও একটা কারণ যে এইচআইভির ক্ষেত্রে ভ্যাকসিন ডেভেলপ করাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। এবার আর একটা রিজন হচ্ছে যে মানে মেজরিটি অফ দ্য ভ্যাকসিন যেগুলো, সেগুলো লাইভ অ্যাটেনুয়েটেড বা হিট কিল্ড অর্গানিজমস, ঠিক আছে। এবার এইচআইভির ক্ষেত্রে মানে লাইভ অ্যাটেনুয়েটেড মানে একটা রেট্রোভাইরাল ভ্যাকসিন জেনারেট করা সেটা ডিফিকাল্ট, কারণ মানে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন তখন তৈরি করা যায় যে যখন তাকে একটা অ্যাডভার্স কন্ডিশনে অনেকদিন গ্রো করানো যায়। এইচআইভিকে কিন্তু অন্য কোনো হোস্টের মধ্যে বা অন্য কোনো অ্যাডভার্স কন্ডিশনের মধ্যে গ্রো করানো যাবে না, ঠিক আছে। এইচআইভি শুধু কিন্তু হিউম্যান হোস্টের মধ্যেই গ্রো করতে পারে, ঠিক আছে। তো সেইটা একটা মানে মেজর প্রবলেম যে এইচআইভিকে লাইভ অ্যাটেনুয়েটেড ফর্মে মানে একটা ফর্ম তৈরি করা যায় না, মানে পসিবল নয় এইচআইভির ক্ষেত্রে। এই কয়েকটা মেনলি রিজন আছে, এবং আরও দু একটা রিজন আছে, সেগুলো অতটা মেজর রিজন না, সেগুলো মানে খুবই ছোটোখাটো রিজন। এইগুলো হচ্ছে মেজর রিজন। আরও দু একটা যে মাইনর রিজন হচ্ছে, সেগুলো হচ্ছে মানে বেশিরভাগ ভ্যাকসিন যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে মানে যে মিউকোসাল লেয়ারের একটা ইমিউনিটি প্রোভাইড করে, ঠিক আছে। রেসপিরেটরি ট্র্যাক্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট, সেইখানে ইনফেকশন বা সেই রুটগুলোতে মানে মেজরলি ইমিউনিটি প্রোভাইড করে, ঠিক আছে। যেহেতু এইচআইভির যে ইনফেকশনের যে রুট সেটা রেসপিরেটরি বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল নয়, সেটার রুট হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট বা ব্লাড ট্রান্সফিউশন, এই ধরনের রুট দিয়ে এইচআইভি ট্রান্সমিটেড হয়। তাই জন্য সেটাও একটা রিজন যে এইচআইভির এগেনস্টে ভ্যাকসিন মানে কনভেনশনালি যেভাবে ভ্যাকসিন তৈরি হয়ে এসছে এতদিন, সেইভাবে মানে এইচআইভির এগেনস্টে ভ্যাকসিন ডিজাইন করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। আর আরও একটা রিজন যেটা একটু আমি বললাম, মানে সেটারই একটা মানে কি বলবো লিঙ্ক বলতে পারি, যে এই এইচআইভির ক্ষেত্রে ভ্যাকসিন যদি ডেভেলপ করাও হয়, মানে কিছু ভ্যাকসিন মানে কিছুটা ডেভেলপমেন্ট মানে করা হয়েছে ভ্যাকসিনের, এইচআইভি ভ্যাকসিন, কিন্তু টেস্টিংটা খুব ডিফিকাল্ট,
কারণ মোস্ট ভ্যাকসিন তো আর হিউম্যানের উপর ডাইরেক্টলি টেস্ট করা যায় না, আগে অ্যানিমাল মডেলে টেস্ট করা হয়, সেখানে সাকসেসফুল হলে দেন হিউম্যান ফেজ স্টার্ট হয়, ঠিক আছে। এইচআইভির ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এইচআইভি হিউম্যান ছাড়া অন্য অ্যানিমালে কিন্তু মানে গ্রো করে না বা অন্য অ্যানিমালকে ইনফেক্ট করে না, ঠিক আছে। তো সেই জন্য এইচআইভির ভ্যাকসিনের অ্যানিমাল টেস্টিংটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং, মানে খুবই ডিফিকাল্ট। কারণ হিউম্যান CD4+ টি সেল যদি না থাকে বা ম্যাক্রোফেজ না থাকে তাহলে কিন্তু এইচআইভি গ্রো করানোটা খুব ডিফিকাল্ট, মানে গ্রো করেই না বলতে গেলে, ঠিক আছে। এই কয়েকটা রিজনের জন্য এইচআইভি ভ্যাকসিন মানে এখনও অবধি মার্কেটে আসেনি, যদিও বিভিন্ন রকমভাবে সিচুয়েশনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা হচ্ছে। এবং এখন যেটা মোস্টলি প্র্যাকটিস করা হচ্ছে সেটা হচ্ছে যে মানে একটা তো হার্ট ট্রিটমেন্ট, যদি কারোর হয়ে যায় কোনো কারণে এইচআইভি, তাহলে হার্ট ট্রিটমেন্ট করা হচ্ছে, আর না হলে মানে প্রিভেন্ট করার চেষ্টা করা হচ্ছে, কিওরের থেকে বেশি প্রিভেন্ট করার চেষ্টা করা হচ্ছে, মানে সেফ কিছু সোশ্যাল প্র্যাকটিসের থ্রু দিয়ে এই এইচআইভিকে মানে এইচআইভি ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি এই ভ্যাকসিনের স্ট্র্যাটেজি আন্ডার ফেজ 1 ফেজ 2, এইসব জানার দরকার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি এইচআইভির যা যা বলার ছিল সেগুলো, এবং যেখান থেকে কোশ্চেন্স মেনলি আসে। এবং আদার ইমিউনোডেফিসিয়েন্সির মধ্যে প্রাইমারিগুলোর মধ্যে তো আমি বলেই দিলাম কোনগুলো পড়তে হবে, এবং তা এই সেকেন্ডারির মধ্যে এইচআইভিটাই মেনলি ইম্পর্ট্যান্ট, এবং সেটা আমি বলে দিলাম। তো এইচআইভি থেকে যদি তোদের কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বল, নাহলে আমি নেক্সটটা স্টার্ট করার আগে আমি অন্য লিঙ্ক দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, বলছি যে ওই CD4 এর একটা চার্ট দেখালেন না, মানে চার্ট না সরি একটা ডায়াগ্রাম দেখালেন না সেই গ্রাফের মতো, হ্যাঁ হ্যাঁ, ওটা এবার রিপিট করে দাও না। আচ্ছা। এইটা হ্যাঁ এটা হ্যাঁ, বললাম যে ইনিশিয়াল যখন মানে অ্যাকিউট ফেজ যেটাকে বলা হচ্ছে, মানে ইনিশিয়াল ফেজ যখন জাস্ট ইনফেকশনটা স্টার্ট হয়েছে, তখন ভাইরাল লোড প্রথমে ইনক্রিজ করে, ঠিক আছে। তখনও বেসিক্যালি মানে প্রোভাইরাসটা ইন্টিগ্রেট করেনি, ঠিক আছে। প্রোভাইরাস থেকে ভাইরাল পার্টিকেল তৈরি হচ্ছে এবং সেরামে ভাইরাল লোড মানে খুব র্যাপিড রাইজ হচ্ছে, এবং যেহেতু এই ভাইরাসগুলো তৈরি হচ্ছে CD4+ টি সেলসে, তাই জন্য CD4+ টি সেলস কিন্তু যখন ভাইরাসটা CD4+ টি সেলস থেকে বেরিয়ে আসছে তখন অবভিয়াসলি টি সেলসটা মানে ডেস্ট্রয়েড হচ্ছে, তাই জন্য CD4+ টি সেলটা কাউন্টটা কমে যায় ব্লাডের মধ্যে। দেন ভাইরাসটা মানে ইন্টিগ্রেটেড হয়ে লেটেন্ট ফেজে চলে যায়, এবং তখন CD4+ টি সেল কাউন্টটা আবার কিছুটা বাড়ে। তারপরে মোটামুটি একটা সার্টেন স্টেজ অবধি মানে কিছু বছর অবধি জিনিসটা মানে স্ট্যাগনেন্ট থাকে, মানে ভাইরাল লোডও খুব একটা বাড়ে না এবং CD4+ টি সেলসও খুব একটা কমে না, ঠিক আছে। তারপরে একটা কোনো স্টিমুলেশন পেলে, এবং সেই স্টিমুলেশনটা এক্স্যাক্টলি কী সেটা এখনও প্রপারলি জানা যায়নি, বা সেই স্টিমুলেশনটা পেলে, এবং সেই ইয়ারটা ভ্যারি করতে পারে, কারো 4 বছর হতে পারে, কারো 6 বছর হতে পারে, পেলে দেন প্রোভাইরাস থেকে আবার ভাইরাল পার্টিকেল জেনারেশন হওয়া শুরু হয়। বাট সেই ফেজটাতে যখন এই ভাইরাল পার্টিকেল তৈরি হওয়া শুরু হচ্ছে, তখন ইমিউন সিস্টেম যতটা পারে মানে এই এইচআইভিকে মানে ট্যাকেল করার চেষ্টা করে, ঠিক আছে। তাই জন্য এরকম একটা জিগজ্যাগ প্যাটার্ন পাওয়া যায়, কখনো ভাইরাল লোড বাড়ে আবার কমে আবার বাড়ে।
এবং CD4+ টি সেলসটা সেই হিসেবে একটু বাড়ে কমে। বাট ফাইনালি এইচআইভি মানে ইমিউন সিস্টেম এর এগেনস্টে মানে কি বলবো, ইট উইন্স এগেনস্ট ইমিউন সিস্টেমকে ব্রেকডাউন করে এবং দেন ভাইরাল লোড খুব র্যাপিডলি বেড়ে যায় আবার, এবং এইচআইভি মানে ভাইরাল লোডটা বাড়ে এবং সেই সঙ্গে সঙ্গে টি সেল কাউন্ট খুব র্যাপিডলি কমতে থাকে। তো এই যতদিন মোটামুটি লেটেন্ট ফেজ থাকে এবং তারপরে যেই একটা ফাইট চলতে থাকে ইমিউন সিস্টেম অ্যান্ড ভাইরাসের মধ্যে, ততদিন মানে সেই পুরো মানে ফেজটাকে ক্রনিক ফেজ বলে। যখন ভাইরাল লোড মানে একটা সার্টেন স্টেজে আছে, মানে খুব বেশি নয়, এবং CD4+ টি সেলসও মোটামুটি একটা লেভেলে ধরে রেখেছে বডি, এবং তার পরের যে ফেজটা যেখানে ভাইরাল লোড আবার খুব বেড়ে যায় এবং CD4+ টি সেলস তখন একদম মানে খুব হাইলি ডিমিনিশড হয়ে যায়, ঠিক আছে, বডির মধ্যে, সেই ফেজটাকে অ্যাকচুয়ালি এইডস বলে। মানে সেই স্টেজটাই হচ্ছে মানে ইমিউনোডেফিসিয়েন্সি কন্ডিশন, ঠিক আছে, যেখানে মানে টি সেলসের অ্যামাউন্ট খুবই কমে যায়, মানে প্রায় মানে নীল বা নেক্সট টু নীল হয়ে যায়। এবং সেই ফেজটা কয়েক বছর চলে, 2-3 বছর চলে, বা মানে উইদাউট ট্রিটমেন্ট বলছে, উইদাউট ট্রিটমেন্ট হয়তো 2-3 বছর চলে, যেখানে যে সময় বিভিন্ন রকম অপরচুনিস্টিক ডিজিজ দেখা যায় এবং তারপরে আলটিমেটলি সেই ধরনের ডিজিজের জন্যই মেনলি ডেথটা হয়, ঠিক আছে। বাট এই ফেজটাকে মানে এক্সটেন্ড করা যায় থ্রু ট্রিটমেন্ট, অ্যান্টিভাইরাল ড্রাগ ট্রিটমেন্ট। বোঝা গেল? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে?